দুঃখিত ভিডিওটা কেটে যাওয়ার জন্য। চলো এখন আবার আমরা শুরু করি। তো আমরা এতক্ষণ দেখলাম কার্ডিয়াক চক্রে, এখন আমরা দেখব হার্টবিট ও মায়োজেনিক নিয়ন্ত্রণ, উদ্দীপনা পরিবহন। আমরা 4 ধরনের দেখছিলাম, এখন আমরা সেগুলোই দেখব বর্ণনা সহ। প্রথম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড। এটি ডান এট্রিয়ামের প্রাচীরে ডান এট্রিয়াম ও সুপিরিয়র ভেন্ট্রিকুলার ছিদ্রের মধ্যস্থলে অবস্থিত। এটা হচ্ছে ডান এট্রিয়াম এবং এটা হচ্ছে সুপিরিয়র ভেন্ট্রিকুলা। এই দুটো ছিদ্রের সংযোগস্থলে সাইনোএট্রিয়াল নোড অবস্থিত এবং এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এর অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এরপর আমরা দেখব এট্রিও ভেন্ট্রিকুলার নোড। এট্রিয়াম ডান এট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীরে এই এট্রিও ভেন্ট্রিকুলার নোড অবস্থিত। এবং এই সাইনোএট্রিয়াল থেকে এট্রিও ভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনা আসতে সময় লাগে 0.03 সেকেন্ড। এটা RU 17-তে আসছে একটা কোয়েশ্চেন থেকে, এখান থেকে এখানে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড এবং এট্রিওভেন্ট্রিকুলার নোডে আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে। একে এবি নোডাল ডিলে বলে। অর্থাৎ এখানে যখন এই সিগন্যালটা আসে তখন এই উদ্দীপনাটা 0.09 সেকেন্ড স্টপ থাকে এবং এই এভিএন থেকে এবি বান্ডেলে উদ্দীপনা ভেন্ট্রিকুলে পৌঁছাতে সময় লাগে আরও 0.04 সেকেন্ড। অর্থাৎ এটা থেকে বান্ডেলে পৌঁছাতে সময় লাগে আরও 0.04 সেকেন্ড এবং সাইনোএট্রিয়াল নোডে উদ্দীপনা তৈরি হওয়ার পরে ভেন্ট্রিকুলে আসতে মোট সময় লাগে 0.16 সেকেন্ড। তো আশা করি আমরা বুঝতে পারছি। চলো আবার আমরা একবার বলি। এখান থেকে এই সাইনোএট্রিয়াল নোড থেকে এট্রিও ভেন্ট্রিকুলার নোডে আসতে সময় লাগে 0.03 সেকেন্ড এবং এখানে উদ্দীপনা আসার পর এটা কিছুক্ষণ অপেক্ষা করে, সেই সময়টা হচ্ছে 0.09 সেকেন্ড। তো এখানে মোট সময় হচ্ছে 0.12 সেকেন্ড এবং এখানে যে মোট সময়ের পরে সেটা আবার যখন এট্রিও ভেন্ট্রিকুলার বান্ডেলে পৌঁছায় তখন সে পৌঁছাতে আরও সময় লাগে 0.04 সেকেন্ড। অর্থাৎ 0.12 সেকেন্ডের সাথে 0.04 সেকেন্ড মিলিত হয়েছে 0.16 সেকেন্ড। এই হচ্ছে মোট সময় যা আমরা দেখেছিলাম এখানে, যে এই কার্ডিয়াক চক্রের সময়কাল হচ্ছে 0.08 সেকেন্ড এবং এট্রিয়াম ভেন্ট্রিকুলার বৈশিষ্ট্যের স্থিতকাল 0.08 সেকেন্ড। অর্থাৎ মোট সময় হচ্ছে 0.16 সেকেন্ড। অর্থাৎ 0.08 সেকেন্ড বিশ্রাম করে এবং 0.08 সেকেন্ড সেটা কাজ করে। এবং এই সিগন্যালটা আসার গতিপথ হচ্ছে, প্রথমে এটা সাইনোএট্রিয়াল নোড থেকে এট্রিও ভেন্ট্রিকুলার নোডে যাবে, এরপর সেটা বান্ডল অফ হিসে যাবে এবং সেটা পার্কিনজি তন্তুতে যাবে। এখন আমরা দেখব রক্তচাপ বা ব্লাড প্রেশার। সাধারণ রক্তচাপের চাপ হচ্ছে 120/80 মিলিমিটার পার চাপ। এর সিস্টোলিক, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক চাপ হচ্ছে 130 থেকে 139 এবং ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 69। সিস্টোলিক চাপ হচ্ছে প্রসারণ সংকোচনের চাপ, অর্থাৎ সংকোচনের সময় যে চাপটা দেয় সেটা হচ্ছে এটা, আর ডায়াস্টোলিক হচ্ছে প্রসারণের সময় যে চাপে প্রসারিত হয় সেটা হচ্ছে এটা। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে সিগমোম্যানোমিটার। আর এই মানুষের রক্তবাহী প্রাচীরে সংবেদী স্নায়ু থাকে, অর্থাৎ এই ব্যারোরিসেপ্টরের অর্থ হচ্ছে সংবেদী স্নায়ু প্রান্ত। এটা GST 23-এর একটি কোয়েশ্চেন।
এরপর আমরা দেখব সিস্টেমিক সংবহন, অর্থাৎ যেটা আমরা পড়ে আসছিলাম যে হৃৎপিণ্ড হতে দেহে রক্ত যায়, আবার দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত আসে, এটাই হচ্ছে সিস্টেমিক সংবহন। তো এই সিস্টেমিক সংবহন হতে সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড। তো আমরা এই গতিপথটা দেখব যে প্রথমে বাম ভেন্ট্রিকল থেকে সেটা এওয়ার্টায় যায়, এওয়ার্টায় থাকে টিস্যু থেকে সেটা মহাশিরা থেকে ডান এট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকল। এটা যদি আমরা একবার চিত্রের মাধ্যমে দেখি যে প্রথমে বাম ভেন্ট্রিকলে রক্ত থাকে, এই বাম ভেন্ট্রিকল থেকে সেটা এওয়ার্টা দিয়ে যায়, এই এওয়ার্টা থেকে সেটা যায় টিস্যুর মধ্যে, তারপর টিস্যু থেকে আবার রক্ত ঘুরে আসে এই ইনফেরিয়র ভেনা কাপা দিয়ে আসে, তারপর হচ্ছে এই ডান এট্রিয়ামে, তারপর ডান ভেন্ট্রিকল। এটাই হচ্ছে গতিপথ। এরপর হচ্ছে পালমোনারি সংবহন, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায় রক্ত, আবার ফুসফুস থেকে সেটা হৃৎপিণ্ডে চলে আসে, এটা হচ্ছে পালমোনারি সংবহন। পালমোনারি সংবহনের গতিপথটা হচ্ছে ডান ভেন্ট্রিকল থেকে সেটা পালমোনারি ধমনীতে যায়, তারপর ফুসফুসে, তারপর পালমোনারি শিরা, এরপর বাম এট্রিয়াম, এরপর বাম ভেন্ট্রিকল। আমরা চিত্রতে একটু দেখব যে রক্তটা যখন এখানে থাকে, এখান থেকে সেটা পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার পালমোনারি শিরা দ্বারা বাম এট্রিয়ামে আসে, তারপর বাম ভেন্ট্রিকলে যায়। এটা হচ্ছে পালমোনারি সংবহন। আর আরও কিছু সংবহন রয়েছে, সেটা হচ্ছে পোর্টাল সংবহন দুই ধরনের, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল, একটা হচ্ছে রেনাল পোর্টাল। রেনাল পোর্টাল সংবহন মানুষ ও সকল প্রাণীতে অনুপস্থিত, মানে আমাদের শুধু হেপাটিক পোর্টাল রয়েছে, এবং রেনাল পোর্টাল রুই মাছে রয়েছে। এবার আমরা দেখব হেপাটিক পোর্টালের গতিপথ। হেপাটিক পোর্টাল প্রথমে সেটা পৌষ্টিক অঙ্গ সমূহ হতে থাকে, এরপর সেটা হেপাটিক পোর্টাল শিরা দিয়ে যকৃৎ আসে, যকৃৎ থেকে হেপাটিক শিরা, এরপর ইনফেরিয়র ভেনা কাপা, তারপর হৃৎপিণ্ডে সেই রক্ত চলে আসে। তো এই বিষয়টা আমরা চিত্রের মাধ্যমে একটা দেখি, যেমন বিভিন্ন পৌষ্টিক অঙ্গ সমূহ, যেমন পাকস্থলী থেকে রক্ত প্রথমে এই হেপাটিক শিরাতে আছে, যে এইগুলো হচ্ছে হেপাটিক শিরা, এই হেপাটিক শিরা থেকে এগুলা বেয়ে যকৃতে আসে, এটা হচ্ছে যকৃৎ, এই হেপাটিক শিরা দিয়ে যকৃতে আসে, এই যকৃৎ থেকে আবার হেপাটিক শিরা দিয়ে সেটা বের হয়ে যায় এবং সেটা ইনফেরিয়র ভেনা কাপাতে আসে, ইনফেরিয়র ভেনা কাপা হয়ে সেটা হৃৎপিণ্ডে চলে যায়। এটা হচ্ছে পোর্টাল নাম হচ্ছে কারণ আমরা জানি পোর্ট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় রক্ত নিয়ে যাওয়া। যেমন বাংলাদেশ যখন বাইরের দেশ থেকে কোনো পণ্য বাংলাদেশে আসে, তাহলে একটা পোর্টের মাধ্যমে আসে, পোর্টটা হচ্ছে চট্টগ্রাম। বাইরের দেশ থেকে একটা কিছু আসলে সেটা প্রথমে চট্টগ্রামে ঢুকবে, তারপর সেটা এই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। তেমনি রক্ত প্রথমে যকৃতে আসছে, তারপর যকৃৎ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে গেছে, মানে একটা পোর্ট হিসাবে এই হৃৎপিণ্ডটা হয়েছে। এরপর হচ্ছে করোনারি সংবহন। এখানে একটা হচ্ছে ডিউ দেশে আসছে, মানে আমাদের সময় করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডে O2 রক্ত সংবহিত হয়। তো এটার গতিপথটা আমরা দেখব। এটা গতি হচ্ছে সিস্টেমিক ধমনী থেকে করোনারি ধমনীতে যায়, এরপর হৃৎপিণ্ডের, এরপর করোনারি শিরা, এরপর ডান এট্রিয়ামে চলে যায়। তো এই ছিল সংবহন, রক্ত সংবহন তন্ত্র। এখন আমরা দেখব হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়। প্রথমে হচ্ছে বুকে ব্যথা।
বুকে ব্যথা এই উদাহরণগুলো আমরা একটু দেখব, যেমন প্লিউটিসিটি হচ্ছে ভাইরাসের সঙ্গে ফুসফুসের প্রদাহ, নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে ব্যাকটেরিয়া সংক্রমণ, পালমোনারি এম্বুলিজম হচ্ছে তীব্র বুকে ব্যথা, রক্ত জমা, এসব এগুলো একবার দেখে নেব। এরপর হচ্ছে করোনারি হৃদরোগের অপর নাম হচ্ছে ইস্কেমিয়া। এটা রাজশাহী 22-এর একটি কোশ্চেন। এবং ধমনী শুরু হয় এথেরোস্ক্লেরোসিস দ্বারা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানজাইনা কি? অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা। আর CU 21-এ একটা কোশ্চেন আসছিল যে বুকে ব্যথা কিসের উদাহরণ? অ্যানজাইনা। বুকে ব্যথা কিসের উদাহরণ? অ্যানজাইনা। আর অ্যানজাইনার অপর নাম হচ্ছে হৃদশূল। তো এখানে আমরা অ্যানজাইনার প্রকারগুলো দেখব। সুস্থিত অ্যানজাইনা, অস্থিত অ্যানজাইনা, এগুলো একবার দেখে নেব এবং অ্যানজাইনার লক্ষণগুলো একবার পড়ে নিব। এরপর আসছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক কি? রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনীর লুমেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডিতে পুষ্টি ও খাদ্যের সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে হৃৎপিণ্ড মরে যায় এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এটাকেই হার্ট অ্যাটাক বলা হয় বা মায়োকার্ডিয়াল ইনফেকশন। হার্ট অ্যাটাকের অপর নাম মায়োকার্ডিয়াল ইনফেকশন। এখন আমরা হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো আছে সেগুলা দেখব। সেগুলো একটা আমরা ছন্দের মাধ্যমে মনে রাখব। যেমন ছন্দটা হচ্ছে বউ ঘুমে ঘন ঘন বমি করে। এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে ব দিয়ে বোঝানো হয়েছে বুকে ব্যথা, এবং রস্যতে বোঝানো হয়েছে ঊর্ধ্বাঙ্গে অন্যান্য অংশে অস্বস্তি, এবং ঘুমে দিয়ে বোঝানো হয়েছে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, এবং বমি দিয়ে বোঝানো হয়েছে বমি বমি ভাব এবং ঘুমে ব্যাঘাত। এই ছিল হার্ট অ্যাটাকের লক্ষণ এবং প্রতিরোধগুলো আমরা এক নজর দেখে নেব। এরপর হচ্ছে হার্ট ফেলিওর কি? হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী রক্তের যোগান দিতে না পারে তখন এটাকে হার্ট ফেলিওর বলে। আমরা হার্ট ফেলিওরের কারণ এবং লক্ষণগুলো একবার দেখে নিই। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, সেগুলো হচ্ছে হৃদরোগ নির্ণয়। এগুলা মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসছে। যেমন GST 23-এও একটা কোশ্চেন আসছে যে কোনটির মাধ্যমে হৃৎপিণ্ডির অবস্থা জানা যায়? সেটা হচ্ছে MRI। রাজশাহী 21-এ কোশ্চেন আসছে কোনটিতে রক্তনালীর ব্লক আছে কিনা সেটা নির্ণয় করা যায়? সেটা হচ্ছে করোনারি এনজিওগ্রাম। জাহাঙ্গীরনগর 22-এ কোশ্চেন আসছে হার্ট ফেলিওর নিশ্চিত হওয়া যায় কোনটির মাধ্যমে? সেটা হচ্ছে BNPর পরীক্ষার মাধ্যমে। JU 22-এ কোশ্চেন আসছে হৃৎপিণ্ডের অবস্থা কার্যক্ষমতা ভালোভাবে জানা যায় কোনটির মাধ্যমে? ECG। ETT আর ECGর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায়, আর এক্স-রের মাধ্যমে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়। এবং হার্ট অ্যাটাক হলে ট্রোপোনিয়ন 1 পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হৃদস্পন্দক বা পেসমেকার। হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামের প্রাচীরের উপরের দিকে অবস্থিত, যেটা আমরা আগে জেনে এসেছি। এরপর হচ্ছে অস্বাভাবিক স্পন্দন হলে তাকে এরিথমিয়া বলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো যান্ত্রিক পেসমেকার। যান্ত্রিক পেসমেকারের মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়।
এবং এটা সব জায়গায় আসে এই কোশ্চেনটা, যেমন রাশিয়া কোশ্চেন আসছিল যে যান্ত্রিক পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। এবং পেসমেকারের তারকে লিড বলা হয়। আর যান্ত্রিক পেসমেকারের মেয়াদ থাকে 7 থেকে 10 বছর। এরপর এবং আরও বিভিন্ন দেওয়া আছে, এগুলো আমরা একটু রিডিং দিয়ে দিব। আর এখানে কিছু এখানে আছে। এরপর হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি কিছু প্রকারভেদ রয়েছে, যেমন অন পাম্প সার্জারি মানে হচ্ছে, এরপর হচ্ছে অফ পাম্প সার্জারি, এরপর হচ্ছে রোবট সহজী সার্জারি। অন পাম্প সার্জারিতে হৃৎপিণ্ড রক্ত থাকে না, হৃদস্পন্দন হয় না। অফ পাম্প সার্জারিতে হৃৎপিণ্ড সক্রিয় অবস্থায় থাকে, মানে রক্ত চলাচল করে। এবং রোবোটিক সার্জারি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে এর অস্ত্রোপচার করা হয়। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। এটা হচ্ছে করোনারি লুমেনের 50 থেকে 55% সংকীর্ণ হয়, তখন অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপিণ্ডিতে কমে যায়, এটাকে স্থির অ্যাঞ্জাইনা বলা হয়। এবং ধমনী লুমেনের 90 থেকে 99% সংখ্যা হয়ে যায়, তখন স্থির অ্যাঞ্জিনিয়া ত্বরান্বিত হয়। এবং তারপরে হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি কি? বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লুমেন, মানে যে গহ্বরটা আছে সেটা বন্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত উন্মুক্ত করার যে পদ্ধতি, সেটা হচ্ছে করোনারি ধমনী। অর্থাৎ এই রাস্তাটা, রক্ত যাওয়ার রাস্তাটা ব্লক হয়ে যায়, এই ব্লকটা ছোটানোর জন্য কয়েকটা উপায়। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, অর্থাৎ এই রক্তনালীর মধ্যে বেলুন ঢুকিয়ে তারপর এই রাস্তাটা পরিষ্কার করা হয়। এরপর হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, এটা হচ্ছে লেজারের মাধ্যমে এটা পরিষ্কার করা হয়। এরপর হচ্ছে করোনারি এথেরিকটমি, অর্থাৎ এটি এনজিওপ্লাস্টির মধ্যে প্লাকে বেলুনের সাহায্যে চেপে লুমেনে প্রশস্ত করে বিভিন্ন যন্ত্র, ব্লেড, ড্রিল ইত্যাদির মাধ্যমে এটি পরিষ্কার করা হয়। এরপর করোনারি স্টেটনিং, এবং এখানে এরকম কিছু নেটের মতো নিয়ে যাওয়া হয়, তারপর সেটাকে ফুলিয়ে এই রক্তনালীর মধ্যে সেট করে দেওয়া হয়, এটা হচ্ছে করোনারি স্টেন্টিং। এই এনজিওপ্লাস্টি এর প্রক্রিয়াটি সম্পন্ন হতে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। আর এনজিওপ্লাস্টিতে সুস্থ হতে প্রায় 4 সপ্তাহের বেশি লাগে না। তো এই ছিল আমাদের ক্লাস। আশা করি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে আরও ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।